প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কে স্পোর্টসে। সাথে রয়েছি আমি কাজী মোহাম্মদ আরাফাত। শরীর সুস্থ রাখার জন্য জিম অত্যন্ত জরুরি, তাই আমরা আজকে রয়েছি দ্য ওয়ার্কআউট ক্লাবে। চলুন দেখে নেওয়া যাক কী কী সুবিধা দিচ্ছে তারা। দর্শক, বর্তমানে আমাদের সাথে রয়েছে দ্য ওয়ার্কআউট ক্লাবের ট্রেনার সামিন। সামিন ভাইয়ের কাছে জেনে নেব দ্য ওয়ার্কআউট ক্লাবের সামগ্রিক চিত্র। আপনি দ্য ওয়ার্কআউট ক্লাবের সাথে কতদিন ধরে যুক্ত রয়েছেন এবং আপনি আপনার যে জিমের যে ট্রেনিং সেশনটা কোন জায়গা থেকে আপনি শুরু করেছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি হচ্ছে দি ওয়ার্কআউট ক্লাবের একদম শুরু থেকে জয়েন করে আসি অ্যাজ এ ট্রেনার। সো ফার্স্ট অফ অল আমি নিয়ে চিন্তা করছিলাম যে অ্যাজ এ মেম্বার হিসেবে এখানে জয়েন করবো। দেন আই থট যে নতুন জিম মেবি তাদের হাতে ট্রেনারও লাগতে পারে, সো ওয়াই নট অ্যাপ্লাইং ফর বিং এ ট্রেনার। সো দ্যাটস হাউ আমার এখানে ট্রেনার হিসেবে জয়েন করা। সো ইটস বিন অলমোস্ট 1.5 মাস আই গেস, আর ক্লোজ টু 2 মান্থস। ওকে, সো এরকম অলমোস্ট 2 মাস ধরে আমি হচ্ছে দি ওয়ার্কআউট ক্লাবের সাথে আছি। আচ্ছা, বর্তমানে যে ওয়ার্কআউট ক্লাবের যে নতুন স্টার্ট, তো এই স্টার্টটাকে আপনি কীভাবে দেখছেন এবং এখানে মানুষদের যে রিয়াকশন বা মানুষদের যে আগ্রহ এই জিমের প্রতি, সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, সো এই বিষয়টা আসলে এক একটা জিমের ক্ষেত্রে ভ্যারি করে, বাট আমি যদি স্পেসিফিক্যালি এই জিমের কথা বলতে চাই দেন আই ফিল লাইক যে আমি অনেক ভালো একটা ফ্যামিলির পার্ট হতে পারছি। বিকজ আই ডিডন্ট ফিল যে একটা জিম যখন স্টার্ট করে এবং উইদিন 2 মান্থস এটার মেম্বার্স লাইক 300 ক্রস করে ফেলে, সো যেটা আমি এই জিমে দেখতে পারছি। সো ইটস আ ভেরি গুড স্টার্ট আই গেস ফর আ জিম। একটা মানুষ যদি জিম না করে সুস্থ থাকতে চায়, তাহলে আপনি একজন ট্রেনার হিসেবে তাকে কী কী সাজেস্ট করতে পারেন? ওয়েন ইউ আর ডুইং আ ট্রান্সফরমেশন, আপনার যখন মনে হচ্ছে যে আপনার ফিজিকে একটা চেঞ্জ দরকার, তখন আপনি বাসায় ওয়ার্কআউট করতে পারেন, জিমেও আসতে পারেন। আপনার কাছে যদি একটা পার্ক থাকে, পার্কে যদি কিছু বেসিক ইকুইপমেন্টস থাকে, সেটাও পসিবল। অর ইভেন বাসায় আপনি একটা ডাম্বেল, একটা বেঞ্চ, মোর দেন এনাফ একটা বডি ট্রেন করার জন্য। সো তখন আপনি এই যে পার্টিকুলার যে আমি কিছু জিনিস বললাম, হোমে এবং পার্কে এবং বাহিরেও, এই জিনিসগুলো করার থ্রুতে আপনি জিমের লাইক একটা অল্টারনেট বের করতে পারেন। আচ্ছা, বর্তমানে আমরা পুরো বিশ্বই দেখছি সাপ্লিমেন্টের যে একটা বিষয় রয়েছে, সবাই সাপ্লিমেন্ট নিচ্ছে তার বডিকে আরও বড় দেখানোর জন্য। তো অনেক জিম সাপ্লিমেন্টকে অ্যাগ্রি করছে। তো এই বিষয়ে আপনি কি বলতেছেন? নতুন যারা বডি বিল্ডিংয়ে যারা আসতে চাচ্ছে, তো তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন, সাপ্লিমেন্ট অর ওয়ার্কআউট? আচ্ছা ভাই, থ্যাংকস ফর আস্কিং দিস কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা আসলে সবারই জানা উচিত। সেটা হচ্ছে ইটস নট জাস্ট অ্যাবাউট সাপ্লিমেন্ট, ঠিক আছে? আপনি মনে করেন যে চিকেন আমরা যদি কনজিউম করি, ওইখান থেকে আপনি প্রোটিন পাচ্ছেন। আপনি একটা প্রোটিন সাপ্লিমেন্টে গেলেন, ওইখান থেকে আপনি প্রোটিনই পাচ্ছেন, কোনো ডিফারেন্স নাই। ওকে, হ্যাঁ, বাট এখন যেটা হবে যে আমরা এখন আমাদের বডির যে রিকোয়ারমেন্ট, সাপোজ একটা পার্সনের তার রিকোয়ারমেন্ট হচ্ছে 150 গ্রাম প্রোটিন দিনে কনজিউম করা, উইচ ইজ কোয়াইট টাফ খাবার থেকে। তখন সে কী করবে? সাপ্লিমেন্টের দিকে আগাবে। বাট বিষয়টা হচ্ছে যে আমরা যখন পড়তে বসতাম, সো আমরা কিন্তু ফার্স্টে বোর্ড বইয়ের দিকে তাকাই। এরপর যদি আমাদের কাছে মনে হয় যে না, বোর্ড বইয়ের উদাহরণ এবং বাকি এক্সাম্পলস ওগুলো থেকে আমাদের পসিবল হচ্ছে না, তখন আমরা সাপ্লিমেন্টারি গাইডসের দিকে আগাই। সো সাপ্লিমেন্টের পার্টটাও এরকমই। কারো যদি লাগে লাইক সে আর খাবার থেকে ফর সাম রিজন পারতেছে না, তার টাইম অথবা কনজাম্পশন রেটের উপর আর পারতেছে না, তখন আমরা সাপ্লিমেন্টের দিকে সাজেস্ট করি। আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক সো যে তেমন কোনো পার্সোনালি সাপ্লিমেন্টের দিকে আগানোর কোনো দরকার নেই। বাট হ্যাঁ, টিল তার রিকোয়ারমেন্ট আছে সাপ্লিমেন্টের, তখন আমরা সাজেস্ট করি। আচ্ছা, আর একটা বিষয় যে বর্তমান যে জিম সেশন বা বডি বিল্ডিং যে সেক্টরটা রয়েছে, তা বর্তমানে এটা বাড়ছে দিন দিন। তো আপনি এখন কী মনে করছেন যে নতুন যারা রয়েছে তারা কি এটাকে ক্যারিয়ার হিসেবে মানে নিতে পারে, নাকি অ্যাজ এ শখ হিসেবে নিতে পারে তারা? আই ফিল লাইক যে যার যেটা আসলে প্যাশন, ওইটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়াই যায়। বিকজ আই বিন লিফটিং ফর অলমোস্ট 3 ইয়ার্স নাও। সো আমি যখন লিফটিং জার্নি শুরু করি, তখন কিন্তু বাংলাদেশে লাইক জিনিসগুলো এত পরিমাণ শুরু হয় নাই। লাস্ট 1 বছরে যে পরিমাণ চলতেছে, তখনও কিন্তু এত পরিমাণ শুরু হয় নাই। বাট হ্যাঁ, তখন আমরা বুঝতেছিলাম যে এইটা একটা দিকে যাচ্ছে, বাংলাদেশে এটার ক্যারিয়ার আসলে একটা টাইমে যা পসিবল হয়ে যাবে। অ্যান্ড সি রাইট নাও আই হ্যাভ বিকাম আ ট্রেনার। সো আই ফিল লাইক যে আমাদের ব্যাপারটা অলরেডি শুরু হয়ে গেছে। সো এখন থেকে আই উড সে যে কেউ আসলে এটাকে এই প্যাশনের জায়গাটাকে তার প্রফেশনে টার্ন করতে পারে। আচ্ছা, আমরা কিছুদিন আগে একটা ঘটনা দেখছিলাম যে যে ফার্স্ট হওয়ার কথা তাকে সেকেন্ড করে দেওয়া যাচ্ছে, বা যে সেকেন্ড হওয়ার কথা তাকে ফার্স্ট করে দেওয়া হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড কি আসলেই মানানসই, বা এই ধরনের কর্মকাণ্ডকে এই সেক্টরটাকে আরও ডাউন করে দিচ্ছে কিনা আপনি কি মনে করেন? ট্রু, এটা ট্রু। কজ একটা বডি বিল্ডার তার লাইক অনেক কিছু স্যাক্রিফাইস করতেছে, ওগুলো আমি এখন ডিটেলসে নাই বলি। তো এত কিছু স্যাক্রিফাইস করার পর সে যদি আসলে তার যেটা দরকার বা যেটা আসলে তার পাওয়ার কথা ছিল, সেটা যদি সে না পায়, দেখেন একটা বডি বিল্ডার বাংলাদেশে কয় টাকার ইনকাম করে, বডি বিল্ডিং শুনে তার কয় টাকাই বা দেওয়া হয়। বাট যে রেসপেক্টটা ফার্স্ট হওয়ার থ্রুতে যে পায় একটা বডি বিল্ডার, সেটা যদি আসলে না পায়, তাইলে কিন্তু মানে জিনিসটা আসলে খুবই খারাপ হয়ে যায়। এবং এটা ইয়াঙ্গার জেনারেশনের কারণে একটা ব্যাড সাইড, যারা যারা কম্পিট করার কথা চিন্তা করতেছে, রাইট? সো আই ফিল লাইক যে এটা লাইক খুব একটা ভালো কাজ হয় নাই। দ্যাটস হোয়াট আই ফিল লাইক আই শুড সে। অ্যান্ড আমার মনে হয় যে 5th অগস্ট চলে গেছে 2024-এর। সো ইনশাল্লাহ এখন থেকে আমরা এই ব্যাপারগুলো আরও চেঞ্জেস দেখবো।
7, 3, 4, 1, 2. প্রিয় দর্শক, বর্তমানে আমাদের সাথে রয়েছে দ্য ওয়ার্কআউট ক্লাবের দুই কর্ণধার ফাহিম ভাই এবং তাহমিদ ভাইয়া। শুরুতে যাব ফাহিম ভাইয়ের কাছে। আমি কি মনে করে আপনাদের এই জিমটা খোলা এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় কি? আমরা যখন বিউপিতে পড়তাম, এই যে এখানে মিরপুর ডিওএইচএস এর সামনে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে, তখন আমরা যখন স্টুডেন্ট থাকা অবস্থায় যেটা হতো যে আমাদের ক্লাসের মাঝখানে ব্রেক থাকতো, রাইট? তো ক্লাসের মাঝখানে ব্রেক থাকার কারণে আমরা এই সময়টা যে একটু জিম করা বা ইয়ে করা, কাজ আমাদের এমন হতো যে একটা ক্লাস ছিল 12:30টায় আর একটা ক্লাস ছিল বিকাল 3টা, 4:30, 3:30টায়। এই মাঝখানে ব্রেকে ভাবতাম যে একটু জিম করব। সো আশেপাশের জিম মনে করেন ছিলই হচ্ছে তখন 12 নম্বরে, বাট যেটা প্রবলেম হতো যে 12 নম্বরে যে জিমগুলো ছিল ওগুলাতে দেখা যেত ওই টাইমে হয়তো আইদার লেডিজ আওয়ার থাকতো, আমরা আমাদের ক্লাস টাইমে ফাঁকে যেতে পারতাম না, নয়তো আশেপাশে যে জিমগুলো ছিল লাইক স্টার বেজ, এটা অনেক এক্সপেন্সিভ ছিল, মাসে 7-8 হাজার টাকা একটা স্টুডেন্টের পক্ষে অ্যাফোর্ড করা পসিবল ছিল না। আর আমাদের যেটা হয়তো যে অনেকে যেটা করতো বসুন্ধরা বা অনেক দূরে যেতে হতো জিম করার জন্য। সো আমাদের কাছে তখন মনে হলো যে লাইক আমরা যখন গ্র্যাজুয়েট করছি, আমাদের মতো এরকম অনেক মানুষই আছে মিরপুর ডিওএইচএসের ভিতরেই যারা একটা জিমের অভাবে হয়তো বনানী, গুলশান বা অন্য জায়গায় যায়, বিকজ আশেপাশে একটা হইতেছে যে একটা জিম অনেক এক্সপেন্সিভ, আর বাকি জিম যেগুলো হচ্ছে ওটার হয়তো কোয়ালিটি অফ ক্রাউডটা অনেকের হয়তো পছন্দ হয় না। যেমন দেখা যেত যে অনেক ওভার ক্রাউডেড থাকতো, সো একটা মেশিনের পিছনে দেখা যেত লাইন ধরতে হতো। এই জন্য আমরা যেটা ডিসাইড করছি যে আমরা উপর নিচতলা মিলে 2 ফ্লোর জিম করব। অ্যান্ড আমরা হচ্ছে সকাল 9টার থেকে বিকাল 5টা ফিমেল আওয়ার রাখছি একটা ফ্লোরে। অনেক জিমে আপনি দেখবেন যে সকাল 11টা থেকে বিকাল 3টা-4টা পর্যন্ত লেডিজ আওয়ার থাকে। ওই সময় যে প্রবলেমটা হয়, যে ছেলেরা করতে চায় তখন আবার করতে পারে না। তো আমরা এমন একটা সিস্টেম চাচ্ছিলাম যেখানে মেয়েরাও কমফোর্টেবলি কোনো মেল ইন্টারফেরেন্স ছাড়া সকালে এক্সারসাইজ করতে পারবে, ছেলেরাও ওদের মতো করতে পারবে, কোনো ইন্টারাপশন হবে না। এই জন্য আমরা লাইক একটা ফ্লোর রাখছি যেখানে সবাই কম্বাইন করে, আরেকটা ফ্লোর রাখছি যেখানে মেয়েরা আলাদা করে করতে পারে। আপনারা যে জিমটা ওপেন করেছেন, তাই আপনার নিজেদের ফান্ডিং আর কোনো জায়গা থেকে ইনভেস্টমেন্ট করেছেন বা আপনাদের প্যারেন্টসরা আপনাদেরকে এফোর্ট দিয়েছে? অফকোর্স। আচ্ছা, তো এখানে অবশ্যই যখন আমি ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে বলবো যে আসলে এখানে অনেক মানুষেরই সহযোগিতার কারণেই আমরা এখানে এসেছি। এখানে আমাদের কয়েকজন পার্টনার আছে, আমাদের 2-1 সাইলেন্ট ইনভেস্টর আছে যারা আমাদেরকে এই প্রজেক্ট ফান্ড করতে হেল্প করেছে। এছাড়া আমাদের মনে করেন ফ্যামিলি থেকে তো একটু হালকা পাতলা আর্থিক সুবিধা থেকে শুরু করে এগুলোও পেয়েছি। এর পাশাপাশি আমার যে কো পার্টনার যে মুবাশির, তাহমিদ, যে আমাদেরও হচ্ছে ইউনিভার্সিটির টাইম থেকে আমরা ফ্রিল্যান্সিং করতাম, আমরা বিভিন্ন ধরনের কনসালটেন্সি, এগুলো জব মার্কেটিং জব অনেক কিছু করতাম। এগুলোর টাকা সব জমায় আমরা মনে করেন এখানে অ্যাকচুয়ালি ইনভেস্ট করেছিলাম আর কি। তো দর্শক, আমরা বর্তমানে এখানে আরেকজন কর্ণধার যে রয়েছে তাহমিদ ভাই, তার সাথে একটু কথা বলবো। ভাই, আপনারা তো ফার্স্টে শুরু করেছেন জিম দিয়ে, তো আপনাদের এই বক্সিংয়ের যে বিষয়টা সেটা কখন থেকে আপনাদের মাথায় আসলো? বেসিক্যালি আমাদের এটা লং টার্মই ভিশন ছিল, কারণ আমরা শুধু জিম না, আরও কিছু ভ্যালু অ্যাডিশন করতে চেয়েছিলাম। যেমন আমরা ক্লাসেসটা ইনক্লুড করলাম, যেখানে আমরা রিসার্চ করলাম যে কী কী জিনিস আছে মিরপুরে এবং কী কী জিনিস আরও বাড়তি আনতে পারি। তো মিরপুরে এদিকে আমরা রিসার্চ করে দেখলাম যে সেলফ ডিফেন্স ক্লাসটা এখানে একটা গ্যাপ আছে। সো এই ওয়াইজই আমরা যেটা চালু করলাম যে কী কী জিনিস করানো যায়, যেমন MMA আছে, বক্সিং আছে, কিক বক্সিং আছে। যেহেতু এটা কম্বাইন্ড ক্লাসেস করা হচ্ছে, MMA-তে বডি কন্ট্যাক্ট হয়ে থাকে, ছেলে মেয়েদের বডি কন্ট্যাক্ট অনেক সেন্সিটিভ একটা ব্যাপার। এই জন্য আমরা যেটা করলাম যে বক্সিং অ্যান্ড কিক বক্সিংয়ের দিকে আমরা আরও আগ্রহী হলাম। অ্যান্ড ওইভাবেই উই হায়ার্ড দ্য প্রফেশনাল, যেমন আমাদের কোচেসরা হলো ন্যাশনাল অ্যাথলিটস, তাদেরকে হায়ার করেই উই স্টার্টেড দ্য ভেঞ্চার। আপনাদের এই দ্য ওয়ার্কআউট ক্লাবকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা হলো আপাতত আমরা এটা নতুন শুরু করেছি, আরও কিছু অফলাইনের সাথে আমরা অনলাইনেও আমরা অনেক হেভিলি এমফাসাইজ করতে চাই। শুধু অফলাইন ক্লাসেস না অ্যান্ড জিম সেকশনে, এটা একটা অনলাইন সেকশনও থাকবে। অ্যান্ড তার সাথে যেটা ইচ্ছা যে ওয়ার্কআউট ক্লাবটা একটা ব্র্যান্ড হিসাবে করতে চাই, যেখানে ফিটনেসের সব সলিউশন আর কি পাবেন। হতে পারে অনেক কিছু সাপ্লিমেন্টেশনেও ওয়ার্কআউট ক্লাব যেতে পারে, বাট আপাতত যেটা লং টার্ম ভিশন হচ্ছে আরও ব্রাঞ্চেস খোলা, যাতে ওয়ার্কআউট ক্লাবকে আরও অ্যাভেলেবল করতে পারি পুরো বাংলাদেশের জন্য। অ্যান্ড ফিটনেস ইন্ডাস্ট্রিটাকে একটু রেভলিউশনাইজ করতে আমরা যতটুকু পারি ইম্প্যাক্ট রাখার চেষ্টা করব। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।